হ্যালো সবাই, ওয়েলকাম টু মিস্টার গুরজি 360। আজকে একটি সন্দ্বীপের বাস্তব অতীত একটি কাহিনী নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। এখানে আমি অনেক ভালোই উপভোগ করেছি এবং এমন এমন ব্যাপার ছিল যেগুলো শুনে আমার গায়ে কাটা দিয়ে এসেছে। আমি বর্তমানে রয়েছি মুচপুর 3 নং ওয়ার্ড তালপাতা মার্কেট এবং এখানে সুপরিচিত শুকনাডিঘি, যেটাকে সহজে বলা হয় মুচপুর শুকনাডিঘি, সেখানে আজকে আমরা যাব এবং সেখানকার অতীতের একটি গা শিহরে ওঠার মতো একটি ইতিহাস রয়েছে, সেটি আমরা খুঁটিয়ে দেখব এবং বাস্তব কী চিত্র রয়েছে তা আমরা খুঁজে দেখব এবং আপনাদেরকে সব কিছু শেয়ার করব। এটি একটি গ্রাম এবং এই গ্রামের সৌন্দর্যগুলো আসলে অসাধারণ ছিল। যাওয়ার রাস্তা, চারপাশে জমিন যেখানে চাষ হতো বিভিন্ন ধরনের ধান এবং বিভিন্ন কিছু। এই অঞ্চলের বেশিরভাগ অংশে চাষাবাদ হচ্ছে এবং ধান চাষ বিভিন্ন চাষ করে তারা জীবিকা নির্বাহী করছে। গ্রামগঞ্জে বেশিরভাগই শীতকালীন ব্যাপারটা অনেক মজাদার হয়ে থাকে, যেমন মাছ ধরার মজাটা কিন্তু একটু অন্যরকমই ভালো লাগে। চলুন মূল উদ্দেশ্যে যাওয়া যাক। আমি যে সময়টি বের হয়েছি সে সময়টি প্রায় 3টা হবে। এই সময়টি সূর্যোদয় এবং সূর্যাস্তের কাছাকাছি, এর একটু আগেই হবে। এই সময়টিতে আপনি খুবই ভালোভাবে প্রকৃতিকে অনুভব করতে পারবেন এবং এসব মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনার মন ছুঁয়ে যাবে। চলুন যেতে যেতে ওখানকার এলাকাগুলো দেখা যাক এবং ওখানকার এলাকার যে সৌন্দর্য রয়েছে রাস্তার আশেপাশে সেগুলো দেখতে দেখতে যাই আমরা। আমার সামনে একটি স্কুল রয়েছে, এটির নাম হচ্ছে মুচপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি স্থাপিত হয়েছে 1946 খ্রিস্টাব্দেতে। স্কুলের একটু পরে দুটি রাস্তা রয়েছে, একটি হচ্ছে সোজা পশ্চিম দিকে আর একটি হচ্ছে দক্ষিণ দিকে। আমরা দক্ষিণ দিকে যাব। একটি স্থাপিত কিছু একটা রয়েছে যেটি আমাদের এমপি মহোদয় করেছেন এবং আমি একটু পরে দেখলাম আমাদের সাথে আর দুটি ছোট বন্ধু আমাদের সাথে যোগ হয়েছেন দেখার জন্য। এর আগে তারা আমাদের ব্লগ দেখেছেন এবং আমাদের চিনতে পেরে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। এই এলাকার বেশিরভাগ অংশেই আমি কিন্তু ধান দেখতে পাচ্ছি, আসলে সোনালী ফসল দেখতে খুবই ভালো লাগে। যদিও একসময় আমাদের সন্দ্বীপে অনেক ফসল চাষ হতো, কিন্তু বর্তমানে আমরা খুবই অলস হয়ে পড়েছি এবং কেউ তেমন চাষাবাদ নিয়ে আগ্রহী না। সামনে একটি কালভার্ট সৃষ্টি হয়েছে নতুন করে, এটি করেছে মনে হয় 2-4 দিন হবে। আমরা কিন্তু আমাদের গন্তব্যের খুব কাছেই চলে এসেছি। এখানে আসলে আপনি 4টা রাস্তা দেখতে পাবেন, একটি হচ্ছে পূর্ব দিকে, একটি হচ্ছে পশ্চিম দিকে, একটি উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। আমরা সোজাসুজি দক্ষিণ দিকে যাচ্ছি। এটি হচ্ছে সম্পূর্ণ একটি জঙ্গলে ভরা। জঙ্গল হলেও আমার থেকে খুবই ভালো লাগছে, কেননা আমি খুব এক্সাইটেড। এর আগে আমি কখনো এখানে আসিনি এবং এখানের সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না। আমরা একটু উঁচুতে উঠতে হচ্ছে, কেননা এটি হচ্ছে সেই দিঘির পাড়। দিঘির পাড়টা কিন্তু আরও উঁচু ছিল, এখন একটু কমে গিয়েছে। উঠতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার হাতে সাইকেল এবং ক্যামেরা ধরা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরেও যেতে হচ্ছে। আমার খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড আমি। এই দিঘিটির আশেপাশে এবং এই দিঘিটির মধ্যে কিন্তু তেমন একটি কোনো আওয়াজ নেই অথবা কোনো রকমের কোনো শব্দই শোনা যাচ্ছে না। চারদিকে শুনশান এবং শুধু পাখির কোলাহল শোনা যাচ্ছে। যদি কেউ এখানে একা যেতে চান তাহলে আমি তাকে না বলবো, কেননা এটি একটি পুরাতন এবং খুবই পুরাতন একটি জায়গা যেখানে জিনপরীরা থাকতো। এখনও তা নয় যে বলা যাচ্ছে না, জিনপরী যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে। এটি খুবই বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত। এই দিঘিটি আন্তর্জাতিক ফুটবল খেলার যে মাঠটি রয়েছে আমার মনে হচ্ছে তার চেয়ে একটু বেশি বড়ই হবে এবং এই দিঘিটির কিন্তু চারপাশে বড় বড় গাছপালা রয়েছে, রাস্তার দুই পাশে গাছপালা রয়েছে যেগুলো সৌন্দর্যে ভরা এবং মনোমুগ্ধকর। এখানে যে ইতিহাস অথবা যে কাহিনীটা রয়েছে সেটি কিন্তু বাস্তব রূপ ছিল এবং বাস্তবে সবাই সেটি অনুভব করেছে। সেটি ছিল 1971 সাল, যে যুদ্ধের সালটা ছিল তার অনেক আগেরই কথা। তার মানে 19 সালের প্রথমেই হয়তো এই ঘটনাটি ঘটেছিল এবং যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে এখানে যে এত বড় দিঘিটা রয়েছে সেটি কিন্তু মানুষের তৈরি নয়, এটি হচ্ছে সম্পূর্ণ জিনের তৈরি। আর মানুষেরা জিনের মাধ্যমে কিন্তু বড় বড় দিঘিগুলো কাটাতো এবং সেগুলো সৃষ্টি করত এবং এই দিঘিটাও কিন্তু জিনেরাই কেটেছে এবং তা এক রাতের মধ্যেই কেটে ফেলেছে, যেটি একদম চিন্তারই বাহিরে। বর্তমানে যে মেশিনগুলো দিয়ে বড় বড় প্রজেক্ট অথবা যে পুকুর খনন করা হচ্ছে সেই মেশিনও যদি এখানে আনা হয় আমার মনে হয় না বাকি 6 মাসেও কিন্তু এরকম একটি দিঘি বানাতে পারবে। এবং এই দিঘির
আসল কাহিনী হচ্ছে আগেকার কথা বলছি, যখন মানুষ বিয়ের অনুষ্ঠান করত এবং তখনকার তো বিয়ের জন্য তেমন একটা সরঞ্জাম ছিল না, অথবা কেউ বানাতে পারতো না, এরকম কিছু হতে পারতো। কিন্তু এই দিঘিতে একদম দিঘির মাঝখানে কিন্তু একটি স্বর্ণের নৌকা ছিল। সেই স্বর্ণের নৌকায় করে যাদের যা কিছু প্রয়োজন হতো বিয়ের জন্য, এই স্বর্ণের নৌকা মানুষকে তা দিয়ে যেত। এবং সেই স্বর্ণের নৌকার যে জিনিসগুলো ছিল সবগুলাই ছিল স্বর্ণের। শুনতে একটু অবাক হলেও এটাই সত্য কথা। চলুন শুনে নিই এখানকার একজন মানুষের কাছে। মানে দেশ স্বাধীনের আগে। দেশ স্বাধীনের আগে? আচ্ছা, দেশ স্বাধীন তো হয়েছে 1971 সালে, তার আগের ঘটনা। আচ্ছা আচ্ছা, 1971 সালে, তার আগের ঘটনা। প্রথমে ওই সিডি দিয়ে যেত, সিটি দিয়ে সিডি দিয়ে যেত হারের মাঝে। তারপর এখানে ওই বিয়ের শাদির বর্তন ফেওলা, তারপর স্বামী মানে পুরো বিয়ের জিনিস সকল বেগিন থাকতো। একটা স্বর্ণের নৌকা ছিল, তো ওই কোন সাকর মাইয়া ও স্বামীজ গুজুয়ালাইছে। স্বামীজ গুজুয়ালাইছে? স্বামীজ গুজুয়ালাইছে। তখন কইছে তোরা আর স্বামীজকে আনি দিয়া আমি তোর করে আর বিয়ে শাদির মাঝে কোনো জিনিস দাবো হইতো না, আমরা চলি যাবো বই আমি জিনিসটা আনি দিয়া না তোর লাউ বাড়ির সবে মারি এলাম। এমন একদম দগ বাইছে তো স্বামীজ আনি দিয়ে গেছে, বিয়ার পরে চলি গেছে আমি এখান দিয়ে চলে গেছে। আর এম বান্ধি রাখতে না তো কোনো ব্যাপার, বেমানি সবসময় ভেঙে যায় এটা না? ভেঙে যাবে, বান্ধি রাখতে বান্ধি রাখতে না। স্বর্ণের নৌকা। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে বলার জন্য। অর্থাৎ উনি বলেছিলেন, হয়তো কেউ বুঝেছেন হয়তো কেউ বুঝেনি, আমি আবার বলছি, একটি বিয়ের জন্য যত জিনিসই লাগুক না কেন ওই নৌকাটি তত জিনিসই মানুষকে দিয়ে যেত। এবং সেই নৌকাটিকে কাছে আনার জন্য, অর্থাৎ সেই নৌকাটি থেকে জিনিসগুলো পাওয়ার জন্য নৌকাটিকে একটি চিঠি লেখা হতো, এবং সেই চিঠিটি লিখে পুকুরের যে কোনো এক পাড়ে রেখে দিলে সেই স্বর্ণের নৌকাটি দিঘির মাঝখান থেকে উঠে আসতো এবং পাড়ে চলে আসতো, একদম কাছেই চলে আসতো, যেন মানুষ সেগুলো সহজেই নিতে পারে হাত দিয়ে। এবং শেষে যে ঘটনাটা ঘটেছিল সেটি খুবই ভয়ানক ঘটেছিল। যখন বিয়েটি শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরেই এই জিনিসগুলো কিন্তু আবার সেই নৌকাতেই কিন্তু ফেরত দিতে হয়। ঠিক অতীতের এরকমই ঘটনা ঘটেছিল, কিন্তু শেষ পর্যন্ত যে বিয়েটি ছিল সেই বিয়েতে যে দুর্ঘটনাটি ঘটে যায় সেটি হচ্ছে যে সরঞ্জামগুলো ছিল সেই সরঞ্জাম থেকে একটি মাত্র চামচ অথবা যে কোনো একটি পাত্র রেখে দিয়েছিল যে কেউ লোভের বশবর্তী হয়ে, যেহেতু সবটাই সোনা ছিল, যে কেউ একটি পাত্র লুকিয়ে রাখছিল, যার কারণে প্রায় 7 দিনের মতোই সেই সোনার নৌকাটি প্রায় সেই দিঘির কাছেই ছিল ওই সোনার পাত্রের জন্য। এবং মানুষ বিভিন্নভাবে খুঁজে বেড়াচ্ছিল যে কে লুকোতে পারে। শেষ পর্যন্ত সেটি বের করেছে এবং বের করে সেই নৌকার মধ্যে রেখে দিয়েছে। এবং সেই রাতে কিন্তু সেই অলৌকিক ঘটনাটা ঘটে যায়। সেই সোনার নৌকাটি এই মাঝখান থেকেই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে পানি দেখা যাচ্ছে, এটি কিন্তু সেই দিঘির কিন্তু মাঝখান বরাবর, এখান থেকেই কিন্তু সোনার নৌকাটি উঠে আসতো। এবং যে রাতের কথা বলছিলাম সেই রাতে কিন্তু এই মাঝখান থেকে উঠে এসে সোনার নৌকাটি রাগান্বিত হয়ে অপমানিত হয়ে বুলেট যেভাবে যায় ঠিক সেইভাবেই খুব গতি নিয়ে এই দিঘির উত্তর দিক দিয়ে খুবই বায়ুর গতিতে উত্তর পশ্চিম দিয়ে একটি বড় এলাকা জুড়ে এই নৌকাটি কিন্তু একদম সাগরে চলে যায়। এরপর থেকে কিন্তু আর এই নৌকাটির নাগাল কেউ পায়নি। অনেক কান্নাকাটি অনেক কিছু করার পরেও কিন্তু এই নৌকাটি আর ফিরে আসেনি। ঠিক সেদিন থেকেই সবার মন খারাপ, সবারই কপালে হাত ছিল। কেন এই কাজ করেছিল? একটি ছোট ভুলের জন্য তারা তাদের জীবনে কাল নেমে অর্থাৎ কাল ডেকে এনেছিল ওই ছোট পাত্রটির কারণে। এবং সেই নৌকাটি এমনভাবে রাগান্বিত হয়ে অভিমান হয়ে চলে গেছে, তারপরে আর আসেনি এবং তাদেরকে আর কোনো রকম বিয়ের কোনো সরঞ্জাম দেয়নি। আজ পর্যন্ত সেই অতীতের এই ইতিহাসটি কিন্তু এভাবেই রয়েছে। এরপর থেকে এই পুকুরে কিন্তু আর পানি জমে থাকতে পারে না। তবে এখানে অলৌকিক ঘটনা এখনো ঘটে চলেছে। স্বর্ণের নৌকাটি যে মাঝখান থেকে উঠে আসতো, সেখানে যে পানিগুলো রয়েছে এগুলো কিন্তু কখনোই কমে না, এবং এটি কিন্তু নিচে অনেক গর্ত হয়ে আছে। এবং নৌকাটি যে উত্তর দিকে গিয়েছিল সে যাওয়ার যে একটি খাল সৃষ্টি হয়েছে, সেই খালটি কিন্তু কেউ এখনই পর্যন্ত ভরাট করতে পারেনি, অর্থাৎ এখনো পর্যন্ত সেই খালটি খালি রয়ে গিয়েছে।
যদি কেউ ভরার চেষ্টা করেও এটি কিন্তু থাকে না, এটি আবার খাল সৃষ্টি হয়ে যায়। এবং এর পাশাপাশি আরও কিছু অলৌকিক ঘটনা ঘটতো। এই দিঘিটির চারপাশে কিন্তু 4টি তুলো গাছ ছিল, এখন নেই। সেই তুলো গাছের আশেপাশে অর্থাৎ দিঘির চারপাশে মোটামুটি আগুন দেখা যেত, বিভিন্ন কিছু দেখা যেত, যেগুলো আমরা নিজে কানে শুনেছি এলাকার মানুষের থেকে। যখন গরম হয় তখন কি দেখে, মানে আগুন জ্বলে না? আগুন জ্বলে। এইখানে তুলা গাছ ছিল, এখান দিয়ে তুলা গাছ ছিল, তারপর ওই পাড়া ছিল, সব তুলা গাছ কাটিয়ে গেছি। এই কোনাতেও গাছ ছিল, ওই কোনাতে গাছ আলা ছোট। মানে কে কাটি ফেলেছে এগুলো? মানুষের বেশি এলাইছি অংশীদারেরা। আচ্ছা, তুলা গাছটা আছে এগুলোর মধ্যে মাসিসের কারি তৈরি করছে। ও আচ্ছা আচ্ছা, আলো গেছে কিনি। ও আচ্ছা আচ্ছা। পশ্চিম পাশে একবার সেই হ্যাঁ ডিল দিছিল, যেতে পারে নাই। তারপর উত্তর পাহাড় দিয়া সে ডিল দিয়া চলে যায়, এ খাল দিয়া যাইয়া দূর খালে যাইয়া পৌঁছে গেছে। পশ্চিম দিকে গেছে ওইদিকে? হ্যাঁ না, পশ্চিম দিকে যাইয়া আবার উত্তর দিকে, আবার পশ্চিম দিকে যাইয়া হ্যাঁ দক্ষিণ দিকে গেছে। দক্ষিণ দিকে? দক্ষিণ আবার পূর্ব দিকে বড় কাল, হরতাল কাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা সাগরে বা কোথাও চলে গেছে এরকম? হ্যাঁ, সাগরে চলে গেছে। আমরা শুনছি পূর্বপুরুষের, আচ্ছা আচ্ছা, আমরা দেখি নাই। বুঝছি। এটা সবারই শুনে, এটা অনেক। এটা আচ্ছা, ঘটছিল কত সালে এটা ঘটনা? মানে যুদ্ধের আগে মনে হয় নাকি? যুদ্ধ তো কালকের কথা। হ্যাঁ, তাহলে এটা অনেক আগের কথা। অনেক আগের কথা। তবে আবার এখানে আমরা শুনছি পানি থাকি যেত, এই গর্তটার পানি থাকতো। এটা আর একটা, ওইটা দুইটা? আর একটু হ্যাঁ, মাঝখানে দুইটাতে পানি নাকি যায় না সবসময়? থাকি যেত। এই কুয়ো দিয়ে এখান দিয়ে এসেছিল এবং এটি রাস্তার নিচে দিয়ে পুরো রাস্তা ভেঙে কিন্তু উত্তর পশ্চিম দিকে চলে গিয়েছিল। আরে আমার তো সবগুলো গাড়ি গেছে রে, এগুলো কি রে রিফাত, এগুলোর নাম এমনি কি? আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করে জানাবেন কোথাকার ভিডিও দেখতে চান, আর অবশ্যই সাপোর্ট করে গেছেন অনেকে, যারা নতুন আসছেন তারা একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? একটু ভিডিওগুলো শেয়ার করবেন আর একটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।